ঠিক আছে, আমি রেকর্ডিং দিয়ে দিয়েছি, এখন কোনো সমস্যা নাই, যদি আরও ইন্টারনেট চলে যায় পরবর্তী রেকর্ডিং পেয়ে যাবেন। সেই হচ্ছে ব্যাপারটা। অ্যান্ড অসম, ঠিক আছে, এটাকে এই পাশে রেখে দিই। অসম। সো প্রথমত আমরা যখন সবাই রিপোজিটরি ক্রিয়েট করি তখন কিন্তু আমাদের রিপোজিটরি ডিজাইন বলতে আমি কি জিনিসটা, রিপোজিটরি গিটহাবের রিপোজিটরি সাজানো গুছানো বিষয়টা নিয়ে আমরা কথা বলি। তো প্রথমত যখন আমরা রিপোজিটরি সাজাই গুছাই, আমরা নর্মালি কি করি, আমরা নর্মালি একটা রিপোজিটরি ক্রিয়েট করি। মনে করেন এই যে এরকম একটা সাস প্রজেক্ট, এটা এটা আমরা ক্রিয়েট করলাম, এটা রাশেদ ভাই ক্রিয়েট করছিল অনেক আগে, ডিসেম্বর 2020-তে। তো আমরা রিপোজিটরিটা ক্রিয়েট করলাম অ্যান্ড এইভাবে রেখে দিলাম। তো এখানে আমরা কিন্তু আর কোনো কিছু আমরা লাগাই না, ঠিক আছে, কিন্তু এই রিপোজিটরি আসলে আর অনেকভাবে সুন্দর করা যায়, অনেকভাবে বেটার করা যায়। তো বেটার করার বেশ কিছু রাস্তা আছে, তার মধ্যে আমি দেখাই দিই আসলে কেমনভাবে। ধরেন আমি ইকো টেমপ্লেটে গেলাম, এন্ড ইকো টেমপ্লেটে আমরা একটা আইটেম অন করি, ওয়ান পেজ পার্সোনাল পোর্টফোলিও, ঠিক আছে। অ্যান্ড দেখেন এখানে কত কিছু দেওয়া আছে, এই রিপোজিটরি সেম কোডই এখানে কিন্তু একটা ফোল্ডারই, বাট এখানে বেশ কিছু জিনিস এখানে দেওয়া আছে। যেমন মনে করেন টাইটেলটা দেওয়া আছে, যে টাইটেলটাই আমরা প্রথমে সুন্দর করে দেওয়ার চেষ্টা করি, আসলে এই টাইটেলের মধ্যে ফুটে ওঠে আসলে কি জিনিস এটা। যেমন ওয়ান পেজ পার্সোনাল পোর্টফোলিও এখানে দেওয়া আছে, তো এইচটিএমএল ওয়ার্ডটা লাগাই দিলে বেটার হইতো। তারপরে অ্যাবাউট সেকশন আমরা একটা সেকশন দিয়ে দিই, যেটা হচ্ছে ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন। তো কি হয়, জাকির সফটওয়্যার যখন আমরা যাই তখন দেখবেন যে হিউজ পরিমাণ আমাদের কি থাকে, হিউজ পরিমাণ এইখানে রিপোজিটরি থাকে। তো আসলে যদি শর্ট ডিসক্রিপশন না দেওয়া থাকে, তো শর্ট ডিসক্রিপশন, এক সেকেন্ড, গিটহাব, তো আমি এখানে গেলাম, আমাদের হিউজ পরিমাণে জব পাইলট করা হচ্ছে, এখানে কিন্তু শর্ট ডেসক্রিপশন নাই। তো আসলে এটা যে কি ধরনের প্রজেক্ট এটা বুঝতে কষ্ট হয়ে যায়। যেমন আমাদের পরাওয়ের এপিআই আছে, ফ্রন্ট এন্ড আছে, কিন্তু দেখলেই বোঝা যায় যে আসলে এটা এপিআই প্রজেক্ট। তো এখানে আমাদের হিউজ পরিমাণ রিপোজিটরি থাকার কারণে যখন আপনারা ডেসক্রিপশন দেন না বা এটার রিপোজিটরির নামটাও ঠিক মতো দেন না, তখন কিন্তু এখানে আমাদের বুঝতে অনেক প্রবলেম হয়। যেমন এটাতে দেওয়া নাই, এটাতে দেওয়া নাই, এটাতে দেওয়া নাই, কিন্তু যদিও বোঝা যায় রিপোজিটরির নাম দেখে যে জাকির সফটওয়্যার মোবাইলে বানানো হয়েছে এটা। বাট এখানে যদি একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে ডেসক্রাইব করে দেন যে আসলে এইটা কি বিষয়ের অ্যান্ড কী কী জিনিস এখানে দেওয়া আছে, তখন কিন্তু জিনিসটা অনেক বেশি হয়ে যায়। আর অনেস্টলি বলতে গেলে এই ধরনের রিপোজিটরি যারা ক্রিয়েট করেন, এটা দেখতে কেমন যেন ল্যাংটা ল্যাংটা মনে হয়, যে এটার গায়ে কাপড় চোপড় নাই, কোনো ডেসক্রিপশন নাই, কোনো কোনো কিছুই দেওয়া নাই। বাট এই ডিজাইনটা দেখেন, এখানে আমার কিন্তু অল্প কিছু কোড আছে, বাট অনেক ইনফরমেশন দেওয়া আছে। তো প্রথমে অ্যাবাউট সেকশনে গেলে আমাদের মাই অ্যাবাউটে দেওয়া আছে, তারপরে এটা রিপোজিটরি, যদি এটা এসটিএমএল টেমপ্লেট হয় সেটা লিঙ্ক দেওয়া থাকে এখানে। যেমন এইগুলোতে সবগুলোতে লাইভ লিঙ্ক দেওয়া আছে এখানে, বা আমাদের যতগুলো ডিজাইন হয় সবগুলো লাইভ লিঙ্ক দেওয়া থাকে। পরে আমরা কী কী টেকনোলজি ইউজ করি সেইগুলো একটা ট্যাগ দেওয়া থাকে। তো সেটিং বাটনে যখন আপনি ক্লিক করবেন, এখানে শর্ট ডিসক্রিপশন দিতে পারবেন, ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারবেন, একটা টপিকের ইয়ে দিতে পারবেন, এখানে সেপারেট মানে কমা দিয়ে আলাদা আলাদা টপিক দিতে পারবেন। তো এটা হইলে হবে কি, যখন আমি এখানে যাব তখন আমি আসলে ইজিলি বুঝতে পারবো যে এটা কি সম্পর্কে, এটাতে কি টপিক, এটা কি স্টেমাল টেমপ্লেট নাকি রিয়াক্ট টেমপ্লেট নাকি অন্য কিছু। বা যদি আমাদের গিটহাবে কেউ যদি এই ওপেন সোর্স লিখে মানে সার্চ দেয়, তখন কিন্তু এই রিপোজিটরি শো করবে ওইখানে। বুঝতে পারছেন? আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, শুনতে পাচ্ছি। তো এই রেপোজিটরি ডিজাইনের ক্ষেত্রে এই যদি আপনারা একটু সাজায় গুছায় কাজটা করেন, তাহলে কিন্তু বিষয়টা আরো অনেক জোস হয়, অনেক বেটার হয়। তো একজন ডেভেলপার তার কাজটা যদি সে ফুটায় তুলতে পারে, এখানে আসলে ওইটার মধ্যেই সার্থকতা। আর আপনি যদি আপনার কাজটা যেটা করতেছেন এটা জাস্ট আসলেন গিটহাব একটা রিপোজিটরি ক্রিয়েট করলেন, দেন আপনি এখানে পুশ করে রেখে দিলেন, তো এখানে আর কিছুই দিলেন না। তো এটা কিরকম মানে অগোছালো অগোছালো লাগে, কিছুটা আনপ্রফেশনাল লাগে। বাট আপনি যদি এখানে বাকি ইনফরমেশনগুলো দিয়ে দেন, অ্যান্ড এখানে তেমন কিছুই নাই, এটা যখন আপনি রিপোজিটরি ক্রিয়েট করে তখন মানে আপনি মার্কডাউন ইউজ করে ইজিলি এখানে দিতে পারেন। ঠিক আছে? তো আমার প্রোফাইলে গেলে কিন্তু অনেক ধরনের, আমার প্রোফাইলে অনেক রিপোজিটরি, সেগুলোতে গেলে কিন্তু সব ধরনের জিনিস আমার এখানে দেওয়া আছে। সো এটার ক্ষেত্রে ফায়দা হয়, একটা ফুল একটা প্রেজেন্টেশন পাওয়া যায় রিপোজিটরি আসলে। যেমন আমি লারাবেল ব্লগ ডেভেলপমেন্টের একটা কোর্স ইউটিউবে বানাইছিলাম, তো এটা ডেসক্রিপশন দেওয়া আছে, টিউটোরিয়ালের লিঙ্ক দেওয়া আছে, গিটহাবের প্লে লিস্ট লিঙ্ক দেওয়া আছে, লাইভ লিঙ্ক দেওয়া আছে, আমি কী কী ইউজ করছি, কী ফিচার, দু একটা স্ক্রিনশটই দিয়ে রাখছি, ফ্রন্ট এন্ডের একটা স্ক্রিনশট, ব্যাক এন্ডের একটা স্ক্রিনশট। তো আপনি যদি 6 মাস 1 বছর পর একটা রিপোজিটরি আসেন, ওই রিপোজিটরি শুধুমাত্র রিপোজিটরি দেখলে আপনি বুঝে ফেলতে পারবেন এখানে কি কি দেওয়া আছে, কোন পর্যন্ত আপডেট করা হয়েছে, কি কি ইনফরমেশন এখানে রাখা আছে। এটা মানে সাজানো গুছানোর ক্ষেত্রে এটা খুবই হেল্পফুল কাজ করে। আর
এই ধরনের রিপোজিটরি আমার আসলে দেখতেও খুব ভালো লাগে না, কারণ কোনো অনেক ইনফরমেশন এখানে মিসিং, যেটা আপনি দিলে হয়তো রিপোজিটরি সুন্দর হতো। এখানে যদি একটা রিডমি ফাইল অ্যাড করে দেন, আমি জানি না আপনারা মার্কডাউনে কাজ করছেন কিনা, বাট মার্কডাউন ফাইল যদি এখানে রেখে দেন, মার্কডাউন ফাইল লিখে দিলে পরে এটা এরকম প্রিভিউ শো করবে। তো এরকমভাবে যদি আপনারা কাজগুলো করেন, এখানে মার্কডাউনে তেমন কিছুই নাই। আমি যদি এডিট করতে যাই and দেখাই আপনাদের এক্স্যাক্টলি কি, এখানে হ্যাশট্যাগ দিলে H1 ট্যাগ কাজ করবে, আর যদি দুইটা হ্যাশট্যাগ তাহলে মানে H2 ট্যাগ কাজ করবে, যেখানে ক্রেডিটে দেওয়া আছে। ঠিক আছে, আর এখানে আমি টেক্সট লিখে দিচ্ছি, সেটা প্যারাগ্রাফ হয়ে গেছে। আর ইমেজ আর লিঙ্কের ক্ষেত্রে এইভাবে লিঙ্ক অ্যাড করা হয়, আর ইমেজের ক্ষেত্রে এইভাবে, ইমেজটা কই, এই যে ইমেজটার ক্ষেত্রে এইভাবে ইমেজ দেওয়া হয়। তো আপনারা গিটহাবের মার্কডাউন আছে, সিনট্যাক্স আছে, ওইটা যদি করে নেন, দেখে নেন, একদম সিম্পল মার্কডাউন সিনট্যাক্স। তো আপনাদের আমার মনে হয় যে বেটার হয় আর কি। ঠিক আছে, মার্কডাউন সিনট্যাক্সে গেলে আপনারা পেয়ে যাবেন, খুবই সিম্পলভাবে আপনি মার্কডাউন করতে পারবেন। যেমন এখানে দেখেন, টেক্সট লেখার ক্ষেত্রে সিম্পলি টেক্সট লিখতে পারবেন, স্টার দিলে ইটালিক হবে, লিঙ্ক ক্রিয়েট করার ক্ষেত্রে এরকমভাবে লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন। এটা হচ্ছে লিঙ্কের উপরে টেক্সট, এটা হচ্ছে ভিতরের লিঙ্কটা কোন জায়গায় যাবে। তারপরে ইমেজ অ্যাড করতে পারবেন, আপনারা চাইলে লিস্ট বানাইতে পারবেন, হাইপেন দিলে লিস্ট হয়ে যায়, বা এরকম হাইপেন দিয়ে স্পেস দিলে লিস্ট হয়ে যায়, স্টার দিয়ে দিলেও লিস্ট হয়ে যায়, 1 2 3 দিলেও লিস্ট হয়ে যায়। কোট আছে, হেডার আছে, ফুটার আছে, অনেক কিছু এখানে করা যায়। তারপরে কোড যদি লিখতে চান, তাহলে এরকম 3টা ডিলডা দিলে কোড এরকম হয়ে যাবে আর কি বেসিক্যালি। ঠিক আছে, সো ব্যাকটিক, এটা ডিলটা না, এটা ব্যাকটিক দিলে এরকম কোড সিনট্যাক্স হাইলাইট হয়ে যাবে আর কি। তো এই ধরনের বেশ কিছু ফিচারে মার্কডাউনে দেওয়া আছে। সো আমার মনে হয় যে যদি সবাই আমরা এই জিনিসটা অ্যাডাপ্ট করি, তাহলে আপনার গিটহাবের অনেক একটা সুন্দর একটা প্রেজেন্টেশন তৈরি হবে গিটহাবের রিপোজিটরিগুলোর ক্ষেত্রে। অ্যান্ড যে কেউ দেখেই আপনাকে প্রফেশনাল হিসেবে মানে দেখলে মনে হবে না ছেলেটা ভালো কাজ করে, কাজ মানে পারুক, তার প্রেজেন্টেশন যদি ভালো হয়, তাহলে একটা ভালো একটা আইডিয়া করা যায় না এখান থেকে ভালো কিছু, মানে ছেলেটা ভালো কিছু পারে, বা তার প্রেজেন্টেশন স্কিল ভালো, বা তার সাজায় গুছায় কাজ করতে সে করে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার স্কিল ইমপ্রুভ হচ্ছে, যে কেউ দেখে আপনাকে মানে অটোমেটিক্যালি জাজ করে নেবে যে ছেলেটা ভালো বা মেয়েটা ভালো কাজ করে, এরকম আর কি। ঠিক আছে, আর এটা কিন্তু শুধুমাত্র আপনার কাজের ক্ষেত্রে না, এটা গিটহাবে যদি আপনি এখানে ট্যাগগুলো দেন স্পেশালি, তো আপনার যদি ওপেন সোর্স প্রজেক্ট হয়, তাহলে গিটহাব থেকে যে কেউ খুঁজে পাবে, লিঙ্কগুলো দিলে সে লিঙ্কগুলো দেখতে পারবে, ডেসক্রিপশন পড়তে পারবে। এখানে একটা ব্যানার দেওয়া হয়েছে, ব্যানারটা দিলে ইজিলি আই ক্যাচিং হয় আর কি, বিষয়টা আরো সুন্দর হয়। ইমেজ স্ক্রিনশট দিলে ব্যাক ইন ফ্রন্ট এন্ডের কাজের ক্ষেত্রে যদি আপনি স্ক্রিনশট দেয়, তাহলে স্ক্রিনশট দিলে আরো বেটার হয় আর কি, সবচেয়ে বেটার, মানে দেখলেই একটা সুন্দর সুন্দর, মানে একটা মুখে হাসি চলে আসে, এরকম একটা জিনিস। আর যদি এরকম হয়, তাহলে আসলে মানে মজা পাওয়া যায় না, একদম একদম মানে একদম বোরিং লাগে আর কি। সো আমরা বোরিং কাজ করতে চাই না, আমরা ভালো কিছু করতে চাই। অ্যান্ড এইটার জন্য গিটহাবে একটা রিপোজিটরি আছে, যেটা হচ্ছে অসাম গিটহাব রিডমি প্রোফাইল রিডমি। এটাতে গেলে অনেক সুন্দর সুন্দর এখানে জিনিস দেওয়া আছে, যেগুলো আপনারা আপনাদের গিটহাব প্রোফাইল ইউজ করে আপনাদের গিটহাব প্রোফাইলগুলোকে সুন্দর করতে পারেন। গিটহাব অ্যাকশন দেওয়া আছে, গিটহাব মোড দেওয়া আছে, গেম মোড দেওয়া আছে, কোড মোড দেওয়া আছে। এখানে অনেক ধরনের প্রোফাইল আছে, যেগুলো দেখে আসলে অনেক ইন্সপায়ার হবেন আপনারা। যেমন আমার প্রোফাইলে যদি আপনারা যান, এখান থেকে আমি আমার প্রোফাইলে গেলাম, অ্যান্ড দেখেন এখানে আমি কিন্তু একটা রিডমি ক্রিয়েট করেছি, ডেভ জাকির, আমার ইউজার নাম ডেভ জাকির। তো ডেভ জাকির একটা রিপোজিটরি ক্রিয়েট করছি, একটা রিডমি ফাইল নিয়েছি, ওটার মধ্যে কিন্তু আমি অনেক ডেসক্রিপশন দিয়ে রাখছি, যে কেউ আসলে এখানে আসবে অ্যান্ড খালি খালি মনে হবে না, যে প্রোফাইলটা মানে অনেক কিছু দেওয়া থাকবে, একদমই খালি খালি মনে হবে না। ঠিক আছে, সো এটাও কিন্তু সাজায় গোছায়, বা ডেভেলপার হিসেবে আপনার প্রোফাইলটাকে সাজানো গোছানো, এটা কিন্তু আপনার রেসপন্সিবিলিটির মধ্যেই পড়ে। অ্যান্ড সাজায় গোছায় কাজ করাটা আমি সবসময় পছন্দ করি। তো আশা করি আপনারা করবেন। আর যেটা বলতেছিলাম, যে অনেকেই প্রোফাইলে গেলে দেখবেন এরকম তাদের প্রোফাইল সাজানো থাকে। সো প্রোফাইলে গেলেই দেখবেন যে এই লোকটার প্রোফাইলে গেলাম, অ্যান্ড দেন হেই দেয়ার, তার সোশ্যাল মিডিয়া আইকন, তার তার কাজ করার ব্যানার ট্যানার অনেক কিছু দিয়ে রাখছে, এখানে কত গিটহাব। তো এরকমভাবে অনেক কিছু আছে, যেগুলো আপনার সাজাতে পারবেন, অ্যান্ড এই কোডগুলো আপনি নিতে পারবেন চাইলে। ঠিক আছে, সো রিডমি ফাইলটাতে গেলেই আপনার রিডমি ফাইলটা বা রিপোজিটরি ডাউনলোড করে এখান থেকে আপনি করতে পারবেন, দেখতে পারবেন যে এক্স্যাক্টলি কী কী কোড আছে। এরকম অনেকের প্রোফাইল আছে, যারা অনেক প্রোফাইলে সাজায় গুছায় রাখেন, অনেকভাবে আপনি সাজাতে পারবেন, ইচ্ছা মতো সাজাতে পারবেন। কোড দিয়ে সাজাতে পারবেন, টেক্সট দিয়ে সাজাতে পারবেন, ইমেজ দিয়ে সাজাতে পারবেন, আপনি অ্যানিমেশন দিয়ে সাজাতে পারবেন, আপনার যেরকম মন চায় ওরকম সাজাতে পারবেন। সো এরকম দেন একটা গেম মোডে সাজাইছে আর কি, যে গেম পছন্দ করে বেশি। অনেকে টেকনোলজি লিস্ট দিয়ে রাখে, তার কতটুকু কার কতটুকু গিটহাব স্টার আছে, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে রাখে। তো এটা অনেক বেশি আই ক্যাচিং, অনেক জোস লাগে আমার কাছে এই ধরনের কাজগুলো, বিকজ এটা কিছুটা আপনার মানে আপনার মধ্যে যে আপনি যে একদমই বোরিং না, সেটা প্রকাশ পায় এই জায়গায়। ঠিক আছে, সো আপনি যে একদমই বোরিং না, আপনি অনেক কিছু রাখতে পারেন, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার অ্যাবাউট মি, তারপরে লেটেস্ট টেকনোলজি যেটাতে কাজ করছেন, কোন কোন রিপোজিটরি আছে, কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, সোশ্যাল মিডিয়া, আপনার পোর্টফোলিও, অনেক কিছু রাখতে পারবেন। এখানে আনলিমিটেড পসিবিলিটি আছে। ঠিক আছে, আনলিমিটেড পসিবিলিটি আছে।
তো এখানে রিডমি প্রোফাইলের ডিজাইনগুলো এখান থেকে পেয়ে যাবেন। এখানে অনেক রিডমি প্রোফাইলের ডিজাইন দেওয়া আছে, অথবা এরকম একটা সাইট আছে যেটা হচ্ছে ওয়াসাম গিটহাব প্রোফাইল ডট টেক। এই সাইটে গেলে আপনারা সব ধরনের মানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাবেন আর কি এখানে, ঠিক আছে। এই যে অনেকের ডিজাইন আছে, কত রকমের কার্ড ডিজাইন এখানে সব দেওয়া আছে, সেখান থেকে আপনারা নিতে পারবেন। তো এই হয়ে গেল আমাদের গিটহাবের রিপোজিটরি ডিজাইন করা। আর কি কি জিনিস আমরা দিতে পারি একটা রিক্যাপ করে নেই। এই রিডমি ফাইল একটা রিডমি ডট এমডি নামের একটা ফাইল নেবেন। এমডি হচ্ছে মার্ক আর ডিতে ডাউন, মার্ক ডাউন সিনট্যাক্স আমরা ইউজ করবো, তো রিডমি ডট এমডি দিলেই এটা এখানে শো করবে। আর এখানে সেটিংয়ে ক্লিক করে আপনারা অ্যাবাউট দিতে পারেন, এটা সাইডের লিঙ্ক দিতে পারেন, ডেমো সাইডের লিঙ্ক হলে লিঙ্ক দিবেন, যেই সাইডে দিয়ে কাজ করবেন ওই সাইডের রিলেটেড লিঙ্ক দিবেন, এখানে টপিকস দিবেন। তারপর রিডমি ফাইলে আপনারা এখানে রিডমি বলে তেমন কিছু নেই, জাস্ট ইনফরমেশন দেওয়া আছে। আর ইমেজটাই যে ব্যানার ডট পিএনজি এখানে আপলোড করা হয়েছে, ওই ব্যানার ডট পিএনজিটাই এখানে কি করা হয়েছে, লিঙ্ক করে দেওয়া হয়েছে। তো ব্যানার ডট পিএনজিটা কোথায়, এই যে উপরে ব্যানার ডট পিএনজিটা লিঙ্ক করে দেওয়া হয়েছে, তো লিঙ্ক করে একদম ইজি। আর এখানে আসলে প্রিভিউ দেখতে পারবেন, আমার টোটাল কোডের প্রিভিউ এখানে দেওয়া আছে। আর লিস্ট করা হয়েছে এই যে এইভাবে সিনটেক্স করে, এটাতে হেডিং টু ইউজ করা হয়েছে, আইকন ইউজ করা হয়েছে, এখানে অনেকগুলো লিঙ্ক দেওয়া হয়েছে। তো লিঙ্ক এখানে সব কিছু ইজি, যদি আপনারা একটু দেখেন মার্কডাউন সিনটেক্স, তাহলে আমার মনে হয় সব কিছু আপনাদের কাছে ইজি হয়ে যাবে। আর এখানে কোড প্রিভিউ করা হয়েছে, আসলে এটার কি সেটিং, জেসন কনফিগ কি আছে। তো জেসন কনফিগ আমি এটাকে আরও এভাবে দিতে পারি। তো কোডটা কীভাবে দেওয়া হয়েছে ওটা দেখায় দিই একটু। কোডটা জাস্ট বেসিক কিছু না, 3টা ব্যাকটিক দেওয়া হয়েছে। তো এখানে দেখি জেসন দিলে কি এটা কালার হয় কিনা। জেসন দিলাম অ্যান্ড এই দেখছেন জেসন যখনই লাগাইছি তখন কিন্তু এখানে কালার চলে আসছে। সো এইভাবে আপনারা আপনাদের কাজগুলোকে বেটার করতে পারেন। এই ব্যাকটিক 3টা দিয়ে শুরু করবেন, অ্যান্ড তারপরে এইচটিএমএল দিলে এইচটিএমএল এখানে লিখতে পারবেন যে কোন টাইপের, জাভাস্ক্রিপ্ট বলে জেএস, এইচটিএমএল হলে এইচটিএমএল, এটা এক্সটেনশনটা দিবেন। তারপর শেষে যে এখানে কোড শেষ হয়েছে সেখানে আবার 3টা ব্যাকটিক দিয়ে করে দিবেন। এখন আমি কমিট করে দিই, কমিট করে দিলে কিন্তু এটা সিনট্যাক্সটা হাইলাইট হয়ে যাবে। এখন সিনট্যাক্সটা হাইলাইট হয়ে গেছে। তো এই ছিল রিপোজিটরি ডিজাইন রিলেটেড বিষয়। তো যদি আরও জানতে চান তাহলে এই যে আমার রিপোজিটরিতে যাইতে পারেন, ডেবজাকির ওইখানে গেলে একটা রিডমি ফাইল পাবেন, ওইটার মধ্যে গেলে আপনারা এই ধরনের ডিজাইনগুলো পেয়ে যাবেন। আর এই যে গিটহাবের রিডমির প্রোফাইল একটা ছিল না, ওইটা ওইখানে দেওয়া হয়েছে। তো এখান থেকে আপনারা বিভিন্ন আইডিয়া নিতে পারবেন যে গিটহাব প্রোফাইল বা গিটহাব রিপোজিটরি আপনি কীভাবে সাজাবেন। এখন চলে আসি লাস্ট যে আমাদের মিটিং ছিল, ওইটাতে আমাদের আরেকটা বিষয় ছিল যে আসলে ভার্সনিং কিভাবে করা হয়। আমরা যখন প্রোডাক্ট ডেভেলপমেন্ট করি বা সফটওয়্যার ডেভেলপমেন্ট করি বা ওয়েব ডেভেলপমেন্ট করি, প্রত্যেকটারই ভার্সন থাকে। যেমন আমি বর্তমানে যদি ক্রোমের ভার্সনে যাই, ফাইল অ্যাবাউট ক্রোম কই আছে, উইন্ডো প্রোফাইল হেল্প গুগল ক্রোম হেল্প ফাইল অ্যাবাউট গুগল ক্রোম। তো এবার গুগল ক্রোমে দেখেন এখানে ভার্সন দেওয়া আছে কত, 91.0.4472 অফিসিয়াল বিল্ড, তারপরে ARM 64। তো এখানে অনেকগুলো বিষয় দেওয়া আছে। তো সফটওয়্যার ডেভেলপমেন্ট এই ধরনের অহরহ আপনারা দেখতে পারবেন যে 1.2, 2.3, 3.0.1 এরকম অনেক ধরনের ভার্সনিং দেওয়া আছে। তো লাস্ট মিটিং আমরা আলোচনা করেছিলাম যে আসলে কিভাবে কি করা হয় বা এখানে এগুলো কাউন্ট কিভাবে হয়, ঠিক আছে। তো আমি প্রথম থেকে শুরু করি যে আসলে আলফা বেটা কাউন্টটা কেমনে হয়। তো এখানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি গিটহাবের কিছু ডকুমেন্টেশন অন করে রাখছি, আলফা বেটা কাউন্টটা করা হয়। তো এখানে আলফা রিলিজটা বলা হয়েছে যে আপনার একটা যখন সফটওয়্যার ডেভেলপমেন্ট করবেন, আপনার অবশ্যই একটা প্ল্যান থাকবে যে আমি এই আপনার প্ল্যানিংয়ে বা আপনার যখন করবেন, তখন ওই যে রিপোর্টিং বা প্ল্যানটাতে আপনার দেওয়া থাকবে যে আমার এই ফিচারগুলো বানাইতে হবে, অ্যান্ড এই ফিচারগুলোর ক্ষেত্রে আমার এই সুবিধাগুলো আছে বা এই মানে ফাংশনালিটিগুলো দিতে হবে। তো যখন হচ্ছে আপনি অলমোস্ট সব মানে আপনার যে সফটওয়্যারটা বানাবেন বা যেই প্রোডাক্টটা বানাবেন বা যেটাই হোক না কেন, যেই সাইট বানাবেন, যেই কোডটা করবেন, ওইটা মনে করবেন যে প্রায় শেষ কিন্তু পুরোপুরি শেষ হয় নাই। তো অমত অবস্থায় যখন থাকবে তখন হচ্ছে আলফা আলফা ভার্সনে থাকবে, ইয়েতে থাকবে, আলফা লেভেলে থাকবে আর কি। মানে আমার সফটওয়্যারটা হোক বা আমার ওয়েবসাইটটা, ওইটা আমি ডেভেলপ করতেছি, তো ওইটা পুরোপুরি শেষ হয় নাই কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। এরকম অবস্থা হইলে এটা আলফা ভার্সনে থাকবে, যেটা এখানে পুরোপুরি ডেসক্রাইব করে দেওয়া হয়েছে যে আসলে আলফা রিলিজটা কি, ঠিক আছে। সো দিস ইজ দ্য রিলিজ ওয়েন দ্য ফিচার হুইচ ইউ আর ডেভেলপিং ইজ ইনকমপ্লিট অর পার্শিয়ালি কমপ্লিট। মানে এখনো শেষ হয় নাই, বাট শেষ হয় নাই বা প্রায় শেষ হয়ে গেছে এমত অবস্থায় থাকলে এটা আলফা রিলিজ আসবে। সাপোজ যদি আপনি টিকিট বুকিং সিস্টেম করেন, ওইখানে বেশ কিছু ফিচার আপনি করতেছেন, তারপর সিট সিলেকশন থাকবে, পেমেন্ট সলিউশন থাকবে, বাট হয়তো কয়েকটা ফিচার এখানে বাকি থাকে যাবে, যদি থাকে তাহলে আলফা স্টেজে থাকবে। আর বেটা ভার্সনটা হচ্ছে যে আপনার প্রোডাক্টটা পুরোপুরি কমপ্লিট, মানে সবগুলো ফাংশনালিটি রাখা হয়ে গেছে, বাট আপনি টেস্টিং করতেছেন, হয়তো দুই একটা
দুই একটা ফিচার বাকি, মানে আপনার মনে হইতে পারে যে এখন বাগ 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 আছে। তো যদি বাগ থাকে তাহলে বেটা ভার্সনে থাকবে। বেটা মানে সবগুলা ফাংশনালিটি বানানো শেষ, এখন আর ব্রেকিং কোনো কিছু হবে না। ব্রেকিং চেঞ্জ বলে এমন কিছু চেঞ্জ আসবে না যেটা কারণে আসলে সফটওয়্যারটা আগের ভার্সনের সাথে বর্তমান ভার্সনে ম্যাচ করবে না। তো বেটা ভার্সনে যেটা হয়, আপনার সফটওয়্যারটা পুরোপুরি সফটওয়্যারে যতগুলো ফিচার থাকে ফাংশনালিটি থাকে সবগুলো ডেভেলপ করা হয়ে যায়। বাট সামহাও যদি কোনো বাগ থাকে তখন সেটা বেটা ভার্সনে থাকে আর কি, বেটা লেভেলে থাকে। অ্যান্ড বেটা লেভেল থেকে যখন বাগগুলো আপনি সবগুলো বাগ টেস্টিং করেন অ্যান্ড ফিক্স করে ফেলেন, দেন এটা চলে যাবে আপনার স্টেবল ভার্সনে। অ্যান্ড স্টেবল ভার্সন যখন যাবে তখন আপনি রিলিজ করবেন। রিলিজ করলে বাকিরা সবাই ডাউনলোড করতে পারবে, ইউজ করতে পারবে, মানে বিশ্বের কাছে আপনি ছড়ায় দিবেন আর কি। তখন বিশ্ব সেটাকে ইউজ করতে পারবে যেভাবে মন চায় সেভাবে। মানে ওই সফটওয়্যারটার পুরো সবগুলো ফিচার বানানো শেষ, ওইটার সবগুলো বাগ ফিক্সিং করা শেষ, দেন স্টেবল ভার্সনে চলে যাবে। সো এটা হচ্ছে আলফা, বেটা আর হচ্ছে স্টেবল, এই তিনটা হচ্ছে আপনার স্টেজ থাকে, লেভেল থাকে। অ্যান্ড আলফা ক্ষেত্রে, বেটার ক্ষেত্রে, পাশাপাশি স্টেবলের ক্ষেত্রে আপনার হচ্ছে আলাদা আলাদা ভার্সনিং থাকে। অ্যান্ড ভার্সনিংগুলো গত সপ্তাহে আমরা কথা বলছিলাম, আজকে আর বেশ কিছু কথা বলবো। তো ভার্সনিংয়ের আমরা ইউজ করতেছি কি বার, এটা হচ্ছে সিমান্টিক ভার্সনিং ইউজ করতেছি, যেটা শর্টকাটে বলা হয় স্যামবার। ঠিক আছে, সেমান্টিকের স্যাম আর ভার্সনিংয়ের বার, তো এটা বলা হয় স্যামবার। তো স্যামবার ভার্সনিং আমরা এখানে ব্যবহার করতেছি আমাদের কোম্পানিতে। তো স্যামবারের ক্ষেত্রে যেটা হয়, এখানে দেখেন স্যাম্বারের কিন্তু তিনটা এখানে থাকে। তো একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে মেজর, পরেরটা হচ্ছে মাইনর, অ্যান্ড পরেরটা হচ্ছে কি প্যাচেস। তো প্যাচেস যেটা লাস্টেরটা আমরা কথা বলছিলাম, যে লাস্টের যেই জিনিসটা থাকে এটা শুধুমাত্র বাগ ফিক্সিং এর জন্য করা হয়। তো এখানে আর অন্য কিছু দেওয়া থাকে না, শুধুমাত্র বাগ ফিক্সিং এর জন্য করা হয়। আর মিডিলে যে নাম্বারটা থাকে এটা হলো মাইনর চেঞ্জেস। মানে এমন কোনো চেঞ্জেস আসবে না যেটা কারণে আসলে সফটওয়্যারটার মানে আগের কোনো ফিচার থাকলে ওটা ভাঙ্গে যেতে পারে, বা ওই সফটওয়্যারটা অনেকে হয় না আমরা গিটে কনফ্লিক্ট খাই, ওটা ওরকম টাইপের আর কি। মানে এমন কিছু করবেন না যেটা কারণে আসলে আগের ভার্সনের সাথে বর্তমান ভার্সনের কনফ্লিক্ট খাইতে পারে। তো এমত অবস্থায় যদি এমন কোনো চেঞ্জেস করেন, তো এটা হবে মাইনর ভার্সনে চলে আসবে। মানে আমার এখন বর্তমানে 4.7.6 চলে আসতেছে, আমি যদি বাগ ফিক্সিং করি তাহলে এটা 7 হবে। একটা বাগ ফিক্সিং করলে বা দুইটা বাগ ফিক্সিং করলে, বা এটা ইয়ে থাকে আর কি ডেভেলপমেন্টে, আমি পুশ করি, মানে 4টা বাগ ফিক্স করলে তাহলে আমি পুশ করলাম। তো অমত অবস্থায় কিন্তু এই সংখ্যাটা চেঞ্জ হবে, উপরের লেভেলে যাবে, 6 থেকে 7 যাবে, 7 থেকে 8 যাবে। আবার যখন এই 7 আসবে তখন যদি এমন কোনো নতুন একটা ফিচার লাগাইলাম, কিন্তু কি হইলো, মানে আগের কোনো, মানে আগের যে সফটওয়্যারটা আছে ওটার সাথে কোনোটার সাথে কোনো ফিচারের সাথে কনফ্লিক্ট খেলো না, মানে কোনো চেঞ্জেস আসলো না। তো নতুন ফিচারে ইজিলি ইন্টিগ্রেট করে ফেললাম, কোনো সমস্যা হবে না। তো সমস্যা যখন হবে না তখন এই 7 থেকে ওটা 8 যাবে। অ্যান্ড আরেকটা ফিচার লাগাইলে 8 থেকে 9 যাবে। তো এরকমভাবে চেঞ্জ হয়। আর মেজর ভার্সন যেটা, যেমন মনে করেন বুটস্ট্র্যাপ 3 ছিল, 3তে আমরা ফ্লোট ইউজ করতাম। বুটস্ট্র্যাপ 4-এ কি করছে, এসসিএসএস ইউজ করা শুরু করছে ওনারা, পাশাপাশি ফ্লেক্স বক্স নিয়ে আসছে, আর ফ্লোট ইউজ করা বাদ দিয়ে দিছে। তো এখানে কি হয়, বুটস্ট্র্যাপ 3 এর সাথে বুটস্ট্র্যাপ 4 টোটালি আনকম্পার্টেবল। আনকম্পার্টেবল মানে একটার সাথে আরেকটা পুরোটাই কনফ্লিক্ট হবে। কারণ একটাতে ইউজ করেছে ফ্লোট আর একটা ফ্লেক্স বক্স, তো পুরোটাই এক থেকে আরেক লেভেলে আছে। তো এটার জন্য কি হবে, 3 থেকে 4 হবে, 4 থেকে 5 হবে। যেমন 5-এ কি করছে, বুটস্ট্র্যাপ 4-এ যে কোয়েরি ইউজ করতে হবে, যে কোয়েরি স্যার আপনার হয়তো কাজ করবে না, জাভাস্ক্রিপ্ট ফাংশনালিটিগুলো, কিন্তু বুটস্ট্র্যাপ 5-এ এসে কি করছে, বুটস্ট্র্যাপ ফাংশনালিটি মানে আরো বেশ কিছু চেঞ্জেস আসছে, বাট মেজর চেঞ্জেস ছিল যে কোয়েরি ছাড়া এটা কাজ করবে। আরো বেশ কিছু চেঞ্জেস ছিল তখন, মানে ব্রেকিং কোনো চেঞ্জেস যেটা আগের ভার্সনের সাথে কনফ্লিক্ট খাবে, তো এমতো অবস্থায় কি হবে, মেজর রিলিজ পাবে এটা আর কি। তো 4 থেকে 5 হবে, 5 থেকে মানে প্রথম সংখ্যাটা চেঞ্জ হবে আর কি। তো আই হোপ আপনারা কিছুটা বুঝতে পারছেন। অ্যান্ড সিমান্টিক ভার্সনে আরও বেশ কিছু আপনার ডকুমেন্টেশন আছে, যেমন এক্স ওয়াই জেড এইভাবে এখানে বলা হয়েছে। এক্স স্ট্যান্ড ফর মেজর ভার্সন, ওয়াই স্ট্যান্ড ফর মাইনর ভার্সন, অ্যান্ড জেড স্ট্যান্ড ফর প্যাচেস। ঠিক আছে, এখানে অনেকভাবে ডেসক্রাইব করা হয়েছে কোনটা কি জিনিস। মানে যদি এক্স চেঞ্জ হয় তাহলে হবে কি, বাম্প দ্য ভ্যালু অফ এক্স, মানে এক্স এর ভ্যালুটাও 1 থেকে 2-এ নেওয়া, 2 থেকে মানে এক লেভেল আপ হবে। যখন কোনো এক্সিস্টিং এপি এর সাথে যখন কোনো ব্রেকিং চেঞ্জেস আসবে তখন শুধুমাত্র এই মেজর রিলিজের ভার্সনটা বা নাম্বারটা চেঞ্জ হবে। আর এই যে বাম্প দ্য ভ্যালু অফ ওয়াই হোয়েন ইমপ্লিমেন্টিং নিউ ফিচার ইন এ ব্যাকওয়ার্ড কম্পাটেবল ওয়ে, মানে নতুন একটা ফিচার লাগাবেন কিন্তু আগের অ্যাপের সাথে কোনো ধরনের কনফ্লিক্ট খাচ্ছে না, তখন এই ওয়াইটা চেঞ্জ হবে, যেটা হচ্ছে মাইনর চেঞ্জেস। আশা করি এখন আপনারা ক্লিয়ার। আর আপনারা চাইলে আমি ডকুমেন্টের লিঙ্কগুলো আপনাদের আমি শেয়ার করে দিতে পারি যাতে আপনাদের হেল্পফুল হয়। সো এই ছিল আজকের মোটামুটি শর্টকাট মিটিং। আশা করি আপনারা কিছুটা বুঝতে পারছেন, অ্যান্ড কিছুটা হলেও আগের থেকে আমরা গিটহাবের রিপোজিটরিতে গেলে অনেকগুলো ইনফরমেশন দেখতে পাবো, স্ক্রিনশট দেখতে পারবো। অ্যান্ড আশা করি আপনারা মার্কডাউনে শিখে যাবেন। সবগুলোর লিঙ্ক আমি আমাদের কোম্পানির গ্রুপে আমি দিয়ে দেবো, ঠিক আছে? আর কারো কোনো কোয়েশ্চেন আছে এখন? সবাই বুঝতে পারছেন তো? সবার মাইক্রোফোন মিউট করে একটু খুলে আবার কথা বলা শুরু করেন। বাকিরা? ওকে,
ব্রাঞ্চ, আচ্ছা ব্রাঞ্চ নিয়ে অলরেডি গত সপ্তাহে আমরা বলছিলাম। তো ব্রাঞ্চ আমাদের কোম্পানিতে যেটা হয়, আমরা ব্রাঞ্চ দুইভাবে কাজ করি, ঠিক আছে। যেমন আমি জাকির সফটওয়্যার গেলাম অ্যান্ড আমাদের একটা ব্রাঞ্চ থেকে, আপনার মাস্টার ব্রাঞ্চ, যেটাতে মেইন সবগুলো ব্রাঞ্চের সমন্বয় হচ্ছে মাস্টার ব্রাঞ্চটা। আর একটা ব্রাঞ্চ থাকে ডেভেলপমেন্ট, যেটাতে শুধুমাত্র ডেভেলপমেন্টের কোডগুলো দেওয়া হয়। মানে আপনি বর্তমানে যে ব্রাঞ্চে কাজ করবেন সেটা ডেভেলপমেন্ট ব্রাঞ্চে কাজ করবেন। আর মাস্টার ব্রাঞ্চ হচ্ছে ডেভেলপমেন্ট ব্রাঞ্চ, সবগুলো ভার্সনের সমন্বয়, মানে লেটেস্ট কোডটা শুধুমাত্র থাকবে। তো শুরু থেকে সব শেষ পর্যন্ত সবগুলো কোড মাস্টার ব্রাঞ্চে থাকবে। আর একটু ভালো করে যদি বোঝাতে চাই, তাহলে আমি চলে যাই ইয়াতে আমাদের, ধরুন আমরা চলে গেলাম AWS। তো হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, একটা অ্যাপ্লিকেশন এটা। অ্যান্ড এটাতে দেখেন অনেক কিছু দেওয়া আছে। এটাতে আমরা দেখেন এখানে মাস্টার ব্রাঞ্চ আছে, ডেমো ব্রাঞ্চ আছে, ডেভেলপমেন্ট ব্রাঞ্চ আছে, ইনস্টলার ভার্সন আছে। এখানে বেশ কয়েকটা ব্রাঞ্চ আছে, কিন্তু মাস্টার ব্রাঞ্চটা হচ্ছে ডেমো, ডেভ, ইনস্টলার সবগুলোর সমন্বয় হচ্ছে মাস্টার ব্রাঞ্চটা। তো মাস্টার ব্রাঞ্চে আমরা কি করি, সরাসরি কোড লিখি না, সরাসরি পুশও করি না, আমরা সরাসরি কোড লিখি ডেভেলপমেন্ট ব্রাঞ্চে। অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রাঞ্চে যখন কোড লিখি, যখন কোড লেখা শেষ হয়ে যায়, তো আমি যাবো ডেভেলপমেন্ট ব্রাঞ্চে, যে যখন নতুন কোনো কোড আসে তখন আমরা কি করি, এই যে আমরা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করি। কিন্তু বর্তমানে ডেভেলপমেন্ট ব্রাঞ্চে নতুন কোনো কোড নাই যেটা মাস্টারের সাথে মার্জ করব। তো এই জন্য আমি পুল রিকোয়েস্ট ক্রিয়েট করতে পারতেছি না। অ্যান্ড পুল রিকোয়েস্ট যখন আমরা ক্রিয়েট করি, এখানে অনেকগুলো পুল রিকোয়েস্ট আছে, 20টার মতো পুল রিকোয়েস্ট ক্লোজ করে ফেলছি। তো যখন ইয়াতে যাবেন, ঠিক আছে, পুল রিকোয়েস্টে যাবেন, তখন কিন্তু আমরা ডেসক্রিপশনে বলে দিই যে কি চেঞ্জ হইতেছে, কি কোনটা আপডেট করছি। অ্যান্ড যদি আমরা এখানে কিন্তু আরেকজনকে আমরা ইয়ে করতে পারি, এখানে আমরা কি করতে পারি, এখানে ধরেন আমরা ইয়েতেই যাই, নতুন একটা রিপোজিটরিতে যাই, যেগুলো লেটেস্ট রিপোজিটরি। ধরেন সপারির তো মেবি আপডেট করছে 21 মিনিট আগে, তো সপারির আমরা গেলাম ডেভেলপমেন্ট ব্রাঞ্চে। এন্ড গিয়ে আমরা কি করব, এখানে একটা পুল রিকোয়েস্ট ক্লিক করবো। মনে করেন আমার আজকে সারাদিনের কাজ শেষ, তো আজকে সারাদিনের কাজ যতটুকু হয়েছে ততটুকু আমি মাস্টার ব্রাঞ্চে পুশ করার মতো আর কি। বা এটা মাইনর চেঞ্জেস আছে, তো আমার মেজর মানে মাইনর চেঞ্জেসগুলো আপডেট হবে মাঝখানের সংখ্যাটা ভার্সনিং এর ক্ষেত্রে। তো এখন এটা ডেভেলপমেন্ট স্টেজ আছে, এখন আমরা ডেভেলপমেন্টের কোডটা মাস্টার ব্রাঞ্চে পুশ করব, মাস্টার ব্রাঞ্চে মার্জ করব। এটার জন্য পুল রিকোয়েস্ট ক্রিয়েট করলাম। অ্যান্ড আপনি এখানে কিন্তু বলে দিবেন ডেসক্রিপশনে, এটার নাম দিবেন, এটা ভার্সন কত, মনে করেন 0. এটা তো আমরা মেজর মানে মাইনর রিলিজ করতেছি, মানে নতুন কোনো ফিচার অ্যাড করেছি যেটা পুরাতন যে কোডগুলো আছে ওটার সাথে কোনো কনফ্লিক্ট খাবে না। তো এখানে 1 থাকলে 2 হবে, 2 থাকলে 3 হবে, 3.0 হবে। আর বাগ ফিক্সিং থাকলে তখন 3.2 হবে আর কি, এরকম। তখন মাইনর রিলিজ করতেছি, মেজর কোনো রিলিজ না। তো মাইনর রিলিজ হয়ে গেল। এখন আমি ভার্সন আমরা দিয়ে দিলাম 3.0, ধরেন 3 আমি আন্তাজে দিলাম আর কি, ঠিক আছে। মানে আগের ভার্সনটা কত সেটা আমি জানি না, আগের ভার্সনটা জানতে হলে এখানে সবসময় দেওয়া উচিত। যেহেতু আমরা রাশেদ ভাই ভার্সনিং মেনটেন করে কাজ করতেছেন, আশা করি আমি নতুন একটা ভার্সন ক্রিয়েট করে দিই, দেন উনি কাজ করবে। তো রাশেদ ভাই, এই পুল রিকোয়েস্টে আপনার নতুন কি কি ফিচার অ্যাড করছেন, এখানে অনেক কিছু দেখা যায়, বলেন তো আমাকে। আচ্ছা, হোম পেজ 1, লেফট ওভার সেকশনস ডিজাইন অ্যাডেড, আর হোম পেজ 2 অ্যাড করেছে না, হোম পেজ 2। তো এইভাবে আপনারা হচ্ছে কিনা ডেসক্রাইব করে দিবেন যে আসলে কি হচ্ছে। অ্যান্ড আপনারা যখন জুনিয়ররা কোড করবেন তখন অবশ্যই সিনিয়রদের কি করবেন, এখানে মেনশন করে দেবেন, অ্যাট দ্য রেট সাইড দিয়ে মেনশন করে পারবেন। পরে বলবেন যে ভাই প্লিজ চেক দ্য কোড, এইখানে বলে দিলেই আমি কি করব, আমার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে। সেই যে দেখেন উপরে পুল রিকোয়েস্টের মেনুটা দেওয়া হয়েছে, এই মেনুটা কেন দেওয়া হয়েছে, কারণ এটা খুবই ইউজফুল একটা মেনু অ্যান্ড সবাই এটা ইউজ করে আর কি, ঠিক আছে, পুল রিকোয়েস্ট এই জন্য। তো আমার এখানে কোনো বর্তমানে 400 কত 36টার মতো পুল রিকোয়েস্ট আমি অলরেডি ফিক্স করে ফেলছি। তো আমার কিন্তু নতুন কোনো পুল রিকোয়েস্ট নাই ওইখানে। তো আপনারা যখন দিবেন ক্রিয়েট পুল রিকোয়েস্ট, এখানে আরো ডেসক্রিপশন থাকলে ওইটা দিবেন, কি কি বাগ ফিক্স করছেন এগুলো লিখে দিবেন এখানে, ঠিক আছে। আর আপনারা এই হেডিং দিতে চাইলে এখানে দিতে পারবেন যে মাইনর মাইনর চেঞ্জেস, ঠিক আছে। এইবার প্যাচ রিলিজের জন্য এখানে কি হবে, বাগ ফিক্সিং হবে। তো বাগ ফিক্সিং এখানে বলে দিবেন। এন্ড হেডিং 1 দিলে কি হবে, মানে একটা হ্যাশট্যাগ দিলে হেডিং 1 হবে, আর দুইটা হ্যাশট্যাগ দিলে হেডিং 2 হবে, দেখেন এটা ছোট। তো বাগ ফিক্সিং এ গেলে হয়তো একটু কালার ফিক্সিং ধরেন আমি দিয়ে দিলাম আপাতত, ঠিক আছে, রেসপন্সিভ ফিক্সিং এরকম দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে লাস্টে লিখে দিলেন যে বা সিনিয়র যে আছে আপনার টিমের তাকে আপনি মেনশন করে দিলেন, প্লিজ চেক দ্য কোড। অথবা তাকে এখানে করতে পারবেন, এখানে যে রিভিউয়ারের মাধ্যমে তাকে রিকোয়েস্ট করতে পারবেন। তো ক্রিয়েট পুল রিকোয়েস্ট দিলাম।
অ্যান্ড আমার কাছে কিন্তু এখানে পুল রিকোয়েস্ট চলে আসবে। আপনারা যখনই পুল রিকোয়েস্ট ক্রিয়েট করবেন এখানে চলে আসবে, দেন আমি বুঝতে পারবো যে না, এই পুল রিকোয়েস্টটা আমার কোডটা চেক করতে হবে। তো কোড না চেক করে কিন্তু মাস্টারের ব্রাঞ্চ মার্চ করবেন না কোনো সময়। তো আমি এখান থেকে কোডটা চেক করবো, দেখেন এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, পাশাপাশি এখানে থিম ফরেস্ট আইটেম ডেসক্রিপশন কিছুটা দেওয়া আছে, কিন্তু এখানে টেকনোলজি ট্যাগ অনেক কিছুই দেওয়া বাকি, এখনো স্ক্রিনশট দেওয়া বাকি। তো এগুলো দিয়ে আপনারা সাজাবেন সবসময়, ঠিক আছে? তো এখানে মাইনর চেঞ্জেস কি কি হয়েছে আমি দেখতে পারতেছি ইজিলি। তো আমার কি কি চেক করতে হবে আমি জানি, এইখান থেকে দেখে কিন্তু বুঝতে পারতেছি আমার কি কি চেক করতে হবে। তো আমি কোডগুলো যাবো, যায় আমি প্রত্যেকটা কমিটে আমি কি করবো, এখান থেকে কোড চেক করবো। অ্যান্ড চেক করার পরে আমি চলে আসবো এখানে, যখন সব কিছু ঠিকঠাক থাকবে তখন মার্জ পুল রিকোয়েস্ট। তো মার্চ করলে কিন্তু কি হবে, মাস্টারের সাথে মার্জ হয়ে যাবে। তো অলরেডি কিন্তু এখানে মার্জ হয়ে গেছে। এখন কিন্তু এটা আমার মাস্টার ব্রাঞ্চে যদি যাই সব পারি, তাহলে আমি দেখতে পারবো এই কোডটা মার্চ হয়ে গেছে। যেমন এই যে ডেপ জ্যাক ইন মার্চ পুল রিকোয়েস্ট ফ্রম ডেভেলপমেন্ট ব্রাঞ্চ থেকে, ঠিক আছে? এটা ডিটেলসে গেলে আপনি দেখতে পারবেন কত ব্রাঞ্চ, কত ট্যাগ আছে, এটা দেওয়া হয়েছে এখানে। তো এইভাবে আসলে কোড সাইকেলিং গুলো হয়। আশা করি ব্রাঞ্চটা কি সেটা বুঝতে পারছেন আসিফ ভাই। আর কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আসলে ভাই আমাদের যে কোড বেসটা আসলে দেখলাম, আর এখানে যে আমাদের অবশ্যই মেইন ব্রাঞ্চ অথবা মাস্টার ব্রাঞ্চ অবশ্যই কোড লিখবো না।